রামনগর ফোর্টের চারপাশটা এরকম খাঁখা করছে একদম মাঠ। এই দেখো সাধারণ মানের বাসনপত্র, একদম পুরোনো দিনে যেরকম ইউজ হয়। আর তুমি সিঁড়ি ভাঙার ভয়ে হচ্ছে কি যে উঠছই না, তাই তো? নিম গাছের তলায় বসে আছো। তারপরে আছে বিড়লা মন্দির, আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর খালি পায়ে হেঁটে হেঁটে তো কি আর বলি। এই রাস্তা ধরে এখন আমরা সংকটমোচন মন্দিরে যাচ্ছি। আমি আর ভাই এখন বেরোচ্ছি, মা আর বাবা আগে বেরিয়ে গেছে আমাদেরকে ফেলে রেখে, লেট হচ্ছিল রেডি হতে। তাই বললাম যে এগিয়ে যাও, গিয়ে দেখো সামনে দোকান, ব্রেকফাস্ট করব, করে একদম অটো নিয়ে ডিরেক্ট সাইট সিইং। মানে শুধু আমাদের আসতে একটু লেট হয়েছে, মা মুখ চালাতে শুরু করে দিয়েছে, সাথে তুমিও, তাই তো? বাবা কি খাচ্ছ গো? এটা নাম জানি না বলছে, নাম জানি না। এটা কি? ইডলি ফিটলি হবে। মা কি একটা নিয়েছে। গত দুটো এপিসোডে তো তোমরা দেখলেই বেনারসে গিয়ে ডে 1 কিভাবে আমরা কাটালাম। এরপর আজকে চলে এসেছি আমরা ডে 2 এর মর্নিং পার্টে। একদম সকাল সকাল বেরোনোর আগেই তোমাদের করে নিতে হবে ব্রেকফাস্ট। আজকে আমরা যেহেতু সাইট সিইংয়ে যাবো, তাই বেনারসের কাছেই একদম যেখান থেকে আমরা অটো ধরবো তার আশেপাশের কিছু ঠেলা থেকেই এখানে মেনলি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই পাওয়া যায়। তো চারপাশে বিভিন্ন খাবারের অপশন পেয়ে যাবে, এছাড়াও পুরি সবজি অনেক অপশন পাবে। তোমাদের যেটা মনে হয় সেটা একদম পেট পুরে খেয়ে বেরিয়ে পড়ো। ওখানে কি একটা খেয়ে আসলে তারপর এখানে এসে মশালা ধোসা, তাই তো? বাবার আর আমার খাওয়া হয়ে গেছে, এদের আর খাওয়া হয় না। ইডলি নিয়ে এখন বসেছে, এইটা দাও, ও সেটা দাও, এইসব চলছে। আমার আর বাবার কখন খাওয়া হয়ে গেছে, এখানে বসে আছি, ওদের আর হচ্ছে না। কখন যে অটো আসবে, কখন যে যাবো। 9:45 বাজে, 9টার সময় আসবে অটো। সমস্যা যেটা হয়েছে, আমাদের অটোওয়ালা বলছে যে 9টায় আসবে বলে 10টা করে ফেলছে। এবার যথেষ্ট দেরি হচ্ছে, আমরা এখন জঙ্গমবাড়ি মঠে এসে দাঁড়িয়ে আছি। তার এর সামনেই আসার কথা, কারণ ওইখানটাতে তো নো পার্কিং। তো এখন ওয়েটিং চলছে আর কি, লেট হয়ে গেল। মন্দির নগরী বেনারস, এটা তো আমাদের সকলেরই জানা। এখানে তাই প্রথমে শুরুটা হবে আমাদের দুর্গা মন্দির দিয়ে। তোমরা লোকাল থেকে কোনো অটো বুক করতে পারো বা টোটোও বুক করতে পারো। অটো করেই আমরা গেছিলাম, যেহেতু টোটোতে বেশি সময় লাগবে। নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুর্গা মন্দির কিন্তু পুরো বাইরে থেকে দেখলে তোমরা একটা লাল রঙের মন্দির দেখতে পাবে, এবং কথিত আছে এখানের মূর্তি কিন্তু নিজে থেকে আবির্ভাব হয়, কেউ কিন্তু তৈরি করেনি। মন্দিরের আর্কিটেকচারটা কিন্তু দেখার মতন, পুরোটাই নাগারা স্টাইলে বানানো। বারাণসী জাংশন থেকে এই মন্দিরটা 7 কিলোমিটার দূরে অবস্থিত। এটা আগে হয় বলে এটা দিয়ে স্টার্ট করলাম। এখানে ফোন অ্যালাউ নেই। এই ফটকের ভেতর দিয়ে গিয়ে হচ্ছে মেন লাল রঙের মন্দির, দুর্গা মায়ের মন্দির। ভেতরেও কালী মন্দির আছে। আর এখানে সব জায়গায় সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে পাচ্ছি, সব জায়গাতেই সিদ্ধিবিনায়ক মন্দির, তাই না? আর ভোলানাথের মন্দির। চলো এবার আমরা বেরিয়ে যাই অন্য মন্দিরের দিকে। দুর্গাকুণ্ড পেরিয়ে আমরা এখন চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। বারাণসীর এটা অত্যন্ত জনপ্রিয় একটা স্থান, তার কারণ কথিত আছে এই স্থানে বসে প্রাচীন হিন্দু কবি, দার্শনিক তথা সংস্কারক গোস্বামী তুলসীদাস রামচরিত মানস প্রাচীন হিন্দু মহাকাব্যটি রচনা করেন। কবি বাল্মীকি সংস্কৃত ভাষার রামায়ণ সকলের কাছে বোধগম্য না হওয়ায় তুলসীদাস মহাশয়ের রামচরিত মানস কিন্তু মানুষের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে, কারণ এটি তিনি হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রচনা করেছিলেন। বিশাল জায়গা নিয়ে তৈরি এই মন্দিরের মধ্যে সত্যনারায়ণ মূর্তি থেকে রাম লক্ষণ সীতার মূর্তি, তার সাথে মা অন্নপূর্ণার মূর্তি সবকিছুই রয়েছে একাধারে। তাছাড়া ওপরে পাণ্ডুলিপি আর নিদর্শনগুলির একটা সংগ্রহশালাও রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। তুলসী মানস মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে, ওপরে নিচে দুটো সেগমেন্টই রয়েছে, ফাঁকা ফাঁকাই বেশ ভালোভাবেই ঘুরছি। বারাণসীতে আমাদের পরের গন্তব্য ত্রিদেব মন্দির। মেইনলি এখানে মা শক্তির আরাধনা করা হয়। এছাড়াও সালাসার হনুমান, খাটু শ্যাম এবং রানীমা সতীকে উৎসর্গ করে এখানে পূজা আরাধনা চলে, ঠিক যেমনটা রাজস্থানে দেখা যায়। এছাড়া এখানে প্রায় প্রত্যেকটা মন্দিরে গণেশের মূর্তি, অন্নপূর্ণা মায়ের মূর্তি, তার সাথে রাম মূর্তি, এগুলো তো দেখা যাচ্ছে। সকাল থেকে শুরু করে দেখতে দেখতে আমরা কিন্তু 3টে মন্দির কভার করে ফেললাম। শুরুটা করেছিলাম দুর্গা মন্দির দিয়ে, তারপর তুলসী মানস মন্দির হয়ে ত্রিদেব মন্দির হয়ে এরপর আমরা যাব সংকটমোচন মন্দিরে। আর এখানে ভাইয়ের ভক্তিটা দেখো। এইসব মন্দিরগুলো কিন্তু কাছাকাছি হওয়ায় সময় বেশি লাগছে না, পরপর দেখা হয়ে যাচ্ছে। আর যেহেতু এই মন্দিরগুলো কোনোটাতে আমরা পুজো দিচ্ছি না, দর্শন করে বেরিয়ে পড়ছি, তাই অসুবিধা হচ্ছে না। আর তুমি সিঁড়ি ভাঙার ভয়ে হচ্ছে কি যে উঠছই না, তাই তো? নিম গাছের তলায় বসে আছো, ভূতে ধরবে তোমায়। চলো এই রাস্তা ধরে এখন আমরা সংকটমোচন মন্দিরে যাচ্ছি, যেখানে একেবারেই ফোন ক্যামেরা নট অ্যালাউড। মন্দিরের ভেতরে না একটা অদ্ভুত পরিবেশ। বজরংবলী মূর্তি তো রয়েছেই, তার সাথে পাশে রয়েছে অসংখ্য হনুমান। তারা বসে বিভিন্ন রকমের প্রসাদ খাচ্ছে, কেউ প্রসাদ দিচ্ছে, কেউ ফল মিষ্টি দিচ্ছে।
দুর্দান্ত একটা সুন্দর পরিবেশ, আর ভেতরটা পুরোটা বন জঙ্গল টাইপের একটা ফিলিংস রয়েছে। মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এরকম সুন্দর লাস্সির দোকান, যেখানে একদম ঘন দই দিয়ে লাস্সি বানানো হচ্ছে। যারা যারা লাস্সি লাভার রয়েছে তারা তো অবশ্যই এটা মিস করো না, অবশ্যই একবার খেয়ে দেখো যে কেমন লাগছে তোমাদের। আমি খাই না বলে আমি বলতে পারবো না, এটাকে কোনো মার্কস দিতে পারবো না যে কতটা ভালো কতটা মন্দ। মা বাবা সবাই এখান থেকে লাস্সি খেলো, আর আমরা একবার খেয়েছিলাম দুর্গা মন্দিরের ওখানে ডাব। এই ব্যাস, ব্রেকফাস্টের পর এই টুকটাক আমরা খেয়ে ফেললাম। এরপর এখান থেকে চলে যাই কোথায়, চলো বলছি। বারাণসী ইউনিভার্সিটি থেকে ভেতরে আরও 12 কিলোমিটার ঢুকে এসে ক্যাম্পাস ধরে তারপরে আছে বিড়লা মন্দির। আমরা এখন সেদিকেই যাচ্ছি, আর খালি পায়ে হেঁটে হেঁটে তো কি আর বলি, কারণ জুতো সব জায়গায় জমা দিতে হবে বলে আমরা অটোতেই ছেড়ে আসছি জুতো, সে কারণে আমরা খালি পায়ে হাঁটছি। ভারতের বিভিন্ন শহরে বিড়লাদের দ্বারা নির্মিত হিন্দু মন্দিরগুলোকেই বিড়লা মন্দির নামে চিহ্নিত করা হয়। যেমন এখানে বারাণসীতে বিড়লা মন্দিরটা একদমই কাশী বিশ্বনাথের আদলে তৈরি, ভেতরে সুন্দর শিবলিঙ্গও রয়েছে, সেখানে নিত্য পুজো হয়। এগুলো মূলত মার্বেল বা বেলে পাথরেরই তৈরি হয়। সবচেয়ে প্রাচীন বলতে গেলে দিল্লি, ভোপাল আর বারাণসীর মন্দিরটা একদম আধুনিক কায়দায় তৈরি করা হয়েছে। এছাড়াও নতুন বিড়লা মন্দির জয়পুর আর কলকাতাতেও হচ্ছে। এখানে এক অদ্ভুত শান্তি রয়েছে, তার সাথে নীরবতা, যেটা তোমাদেরকে মুগ্ধ করবেই। বিড়লা মন্দিরের চারপাশের জায়গাটা খুব সুন্দর, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বানানো এই মন্দির, আর ভেতরটা তো দেখলেই। পরবর্তী দর্শনীয় স্থান রামনগর ফোর্ট, তার জন্য এরকম সুন্দর গঙ্গা পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। চেষ্টা করবে সব মন্দির ঘুরে রামনগর ফোর্টটা কিন্তু দুপুরের আগেই কমপ্লিট করার, মানে লাঞ্চের আগে সব মন্দির রামনগর ফোর্ট কমপ্লিট। লাঞ্চ সেরে আমরা যাব সারনাথ। সারনাথের ওখানে সময়টাও বেশি লাগে, ঘুরে দেখার অনেকটাও জায়গা আছে, এবং সারনাথটা হচ্ছে লোকালিটি, মানে বারাণসী থেকে বেশ কিছুটা দূরে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসটাই কিন্তু বেনারস ঘোরার জন্য আদর্শ সময়। আমরা যে পুজোর পরটায় গেছিলাম একটুও কিন্তু গরম অনুভব হয়নি, বেশ সুন্দর ফুরফুরে হাওয়া, সকালের দিকটা অল্প গরম, রাতের দিকটা একটু বেশিই ঠান্ডা, মনোরম পরিবেশ। সবকিছু হ্যাঁ। কি গো খাবে তুমি বরফ দিয়ে? আমি তো খাবো না বরফ দিয়ে। দুটো নাও। এই লম্বা ফটকের মধ্যে দিয়ে আমরা এখন প্রবেশ করছি রামনগর দুর্গতে। এটাই হচ্ছে রামনগর ফোর্টের মেন এন্ট্রান্স। রামনগর ফোর্টের চারপাশটা এরকম খাঁ করছে একদম মাঠ। এই পাশটাতে মিউজিয়াম আছে, 80 রুপিস টিকিট। আর এখানে এখন কামান পর্যবেক্ষণ করছে বাবা আর ভাই মিলে। কি দেখছিস ভাই? আর মা খালি ছায়া খুঁজছে, তাই তো? মুখটা তো একটা সময় আমি দেখছি না ক্যামেরাতে ভালো আসছে বলে, সব সময় চোখ মুখ বুড়ো কুচকে। 18th সেঞ্চুরিতে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং এই দুর্গ প্রতিস্থাপন করেন। দুর্গে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি না লাগলেও দুর্গের ভেতর রয়েছে আর একটি সংগ্রহশালা, যেখানে পালকি থেকে শুরু করে বিভিন্ন রকমের পুরনো দিনের যানবাহন, অস্ত্রশস্ত্র, ঘড়ি, বেনারসি মানে পোশাক, রাজরাজাদের পোশাকের কালেকশন সব কিছু তোমরা দেখতে পাবে প্রাচীন যুগে। সেই সমস্ত সংগ্রহশালাতে ঢুকতে গেলে কিন্তু পার হেড 80 রুপিস করে লাগছে। সংগ্রহশালা পেরিয়ে এসে নদীর পাড় থেকে কিন্তু দুর্গটাকে অসম্ভব সুন্দর দেখতে লাগে। প্রপার ফটোজেনিক প্লেস, এখানে কিন্তু বিভিন্ন রকমের শুটিংও হয়, বিভিন্ন রকমের ফটোশ্যুটের জন্য আইডিয়াল প্লেস হচ্ছে এই জায়গাটা। চারপাশে একটা রয়্যাল ভাইবস রয়েছে, সামনেই রয়েছে গঙ্গা নদী। গঙ্গা নদীতে নামার জন্য যে এই মেন ফটক, এটা কিন্তু এখন বন্ধ থাকে। ফোর্ট থেকে ডিরেক্ট গঙ্গা অ্যাক্সেস করার এই একটা মাত্র জায়গায় আমরা দেখলাম, যেটাও আসতে হয় কিন্তু সুড়ঙ্গ পথে। আর দূর থেকে দেখা যাচ্ছে ওই সামনের ব্রিজটা, যেটা আমরা পেরিয়ে আসলাম। সংগ্রহশালাটাও কিন্তু বেশ ঘুরে দেখার মতন জায়গা। এত কিছু জানা গেল, এত কিছু দেখা গেল যা আমাদের নয়তো অজানাই থেকে যেত। হাতির দাঁতের বিভিন্ন রকমের কারুকার্য দেখা গেল, যেটা কিন্তু সত্যিই তোমাদের মুগ্ধ করবে। আর সামনে যদি হয় এরকম সুন্দর গঙ্গা, তাহলে আর কি চাই? এখানে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। সংগ্রহশালা সামনের দিক থেকে পেরিয়ে এসে দুর্গের পিছন দিকটাতে, যেখানটা থেকে আমরা গঙ্গা দেখতে পাচ্ছি, সেইখান বরাবর সামনের একটু এগিয়ে সেই দুটো শিব মন্দিরও দেখতে পাবে, যেখানে টপ পোর্শন থেকে আমি এখন ভিডিওটা করছি। দেখছি আর ভাবছি যে এর চারপাশে কোনায় কোনায় কতই না ইতিহাস জড়িয়ে আছে, কত গুণী মানি মানুষের পায়ের ছাপই না এখানে পড়েছে। অনেকটা জায়গা জুড়ে হওয়ায় ঘুরতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে গেল। আর এখন সুড়ঙ্গ পথ পেরিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি দুর্গের একদম সামনের দিকে। রামনগর ফোর্ট ঘুরতে ঘুরতে আমরা প্রায় ক্লান্ত।
তার কারণ ভেতরে হচ্ছে কি অনেকটা বিশাল জায়গা, মিউজিয়ামে তো ফটোগ্রাফি অ্যালাউড না, সে কারণে দেখানো গেল না। চারপাশটাই দেখালাম যে কতটা বড় জায়গা, পেছনেই গঙ্গা। তো এটা হচ্ছে বাইরের পোর্শনটা, আর ওটা ছিল ইনার পোর্শনটা। অনেকেই এটা জানে না যে রামনগর ফোর্টের একদম কাছেই রয়েছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। যারা বারাণসীতে এসে রামনগর ফোর্টের দিকে আসছো তারা কিন্তু অবশ্যই এই প্লেসটা মিস করো না। ওনার অবর্তমানে ওনার বাসভবনটিকে একটি সংগ্রহালয়ের রূপ দেওয়া হয়েছে। নিচে একটি ঘরে সম্পূর্ণ ওনার জীবন উঠে এসেছে ফটোগ্রাফির মাধ্যমে। এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, তবে একজনকে সবাইকার নাম লিখে এন্ট্রি করতে হবে খাতাতে এবং রিভিউ দিয়ে যেতে হবে যে তোমার কেমন লাগলো ঘুরে। আমরা এখন এসেছি লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে, একদম বাসভবনে। বাবাই তো সব বলে দিচ্ছে, আমাকে আর বলতে হচ্ছে। এই চুপ কর না। একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কি সাধারণ জীবনযাপন, একটা বিছানাটা দেখো শুধু। আর মানুষ আজকাল নেতা মন্ত্রীরা হাতে 2 পয়সা পেলেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তুইও তো তাই। একটু বাইরে যাই। হ্যাঁ, এখানকার সব বাড়ি দেখো কিরকম ইটের, চারপাশটা এরকম মানে প্লাস্টার করে কনস্ট্রাকশন এটা কিন্তু করা হয়েছে। আসল কিন্তু এই বাড়িটাই ছিল মাটির পুরো, এখনো দেখলেই বুঝতে পারবে তোমরা সেটা। হ্যাঁ, সিলিংটা দেখো। বাবা দেখে নামো, অনেক উঁচু উঁচু সিঁড়ি বাপরে। এই দেখো সাধারণ মানের বাসনপত্র, একদম পুরোনো দিনে যেরকম ইউজ হয় সেরকম। সব সময় আমি এটাই বিশ্বাস করি ভাই, তোর মতন নাই, বুঝলি তো? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, বুঝেছিস? এই মূল মন্ত্র বিশ্বাস হবি, জীবনে একদিন কিছু করতে পারবি, বলে দিলাম। যা এইবার এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে গেলাম সারনাথের দিকে। মাঝখানে রাস্তায় করে নিলাম লাঞ্চ, সেই একই ভেজ থালি দিয়ে। এই অবধি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। স্টে টিউনড।